মার্কিন কংগ্রেসে ফের অভিশংসিত প্রেসিডেন্ট ট্রাম্প, আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান ট্রাম্পের। পশ্চিমবঙ্গ থেকে মেঘালয় যেতে ট্রানজিট চায় ভারত, অর্থনৈতিক করিডোরের পরামর্শ বিশ্লেষকদের। কাদের মির্জার বক্তব্য, সাইদ খোকন ও তাপসের দ্বন্দ্বে বিব্রত আওয়ামী লীগ, সংযত হওয়ার পরামর্শ। মুজিব বর্ষে এবছরই ঘর পাবে আরও 1 লাখ পরিবার, আগামী বছরের মধ্যে 9 লাখ গৃহহীনের আশ্রয়। এবং বিশ্বে করোনায় একদিনে রেকর্ড 16,200 জনের প্রাণহানি, নতুন শনাক্ত 7,24,000। স্বাগত 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আতিফা আঞ্জুমান এবং আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। মার্কিন ইতিহাসে প্রথম প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয়বার অভিশংসিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে 232-197 ভোটে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব পাশ হয়। গত 6 জানুয়ারি মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে 5 জন নিহত হওয়ার ঘটনায় সহিংসতার উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাবটি পাশ হয়। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টিরও 10 জন সদস্য ডেমোক্র্যাট পার্টির আনা প্রস্তাবে সমর্থন দেন। এই প্রস্তাব নিয়ে এবার কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে শুনানি হবে। সেখানে 2/3 সদস্য সম্মতি দিলে প্রেসিডেন্ট পদ ছাড়তে বাধ্য হবেন ট্রাম্প। তবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী 20 জানুয়ারি পর্যন্ত ট্রাম্পের মেয়াদ রয়েছে, তার আগে সিনেটে শুনানির সম্ভাবনা নেই। এদিকে দ্বিতীয়বার অভিশংসিত হওয়ার পর আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক ভিডিও বার্তায় তিনি ঐক্যেরও ডাক দেন। আলোচনাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SM সোলাইমান। প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার অভিশংসিত হচ্ছেন ট্রাম্প। তো এই ঘটনা মার্কিন রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে, আর সাধারণ যারা মার্কিন নাগরিক রয়েছেন তাদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। আমি সারাদিন আজকে আসলে এখানকার মূলধারা অনেক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত এবং আলোচিত ঘটনা জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জনগণকে অনৈক্য সৃষ্টি করা, উস্কে দেয়া এবং এই প্রথম কোন প্রেসিডেন্ট নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন না জানানো, অভিষেক অনুষ্ঠান বর্জন করা, অনেকগুলো বিষয়। এই কারণে আসলে ডেমোক্রেটরা যেমন তার উপরে বিরক্ত রয়েছেন, তেমনি রিপাবলিকেরও অনেকটাই বিরক্ত, যেটা প্রমাণ হচ্ছে আজকে দেখেছেন যে ডেমোক্রেট সমস্ত কংগ্রেসম্যানেরা যখন ইমপিচমেন্টের পক্ষে ভোট দিচ্ছেন, তখন রিপাবলিকের 10 জন কিন্তু আজকে তার এই ট্রাম্পের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন। সে থেকে বোঝা যায় আসলে রিপাবলিকানরা অনেকটা ট্রাম্পের উপর বিরক্ত। এবং আমি অনেক রিপাবলিকান নেতৃবৃন্দের সাথে কথা বলেছি যে তারা বলছেন যে সিনেটে গেলেও হয়তো 2/3 ভোট, অর্থাৎ আরো কমপক্ষে 17টি ভোট প্রয়োজন রিপাবলিকানদের সিনেট থেকে, সেই হয়তো সেটাও পাশ হয়ে যাবে। কারণ তারা চায় না যে রিপাবলিকানদের রাজনৈতিক ইতিহাসে আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো এমন একজন বিতর্কিত ব্যক্তি ব্যাক করুক, ফিরে আসুক। কারণ সেটা যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসে একজন অপরিপক্ষ অথবা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বিহীন একজন মানুষ এই প্রথম হোয়াইট হাউসে গিয়েছেন, এবং তিনি অনেকগুলা ওনার 4 বছরে উনি অনেক বিতর্ক জন্ম দিয়েছেন, অনেক ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সেজন্য আসলে রিপাবলিকানের মতো এত বড় রাজনৈতিক দল তারা আসলে এই ব্যর্থতার দায় নিতে চাচ্ছেন না। আরেকটা যেমনটা আপনি বলছিলেন যে আগামী 20 জানুয়ারি অভিষেক অনুষ্ঠান, তার আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে চলে যাবেন। উনি ওনার মতো করে চলে যাবেন, কারণ উনি অভিষেক অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজ বাড়ি ফ্লোরিডাতে চলে যাবেন ও তিনি ভ্যাকেশন কাটাতে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে। তবে ওনাকে কেউ বিদায় দিবেন না, উনি নিজ দায়িত্বে উনি চলে যাওয়ার কথা রয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানি, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা
150 বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, যেখানে আফগানিস্তানে যত মার্কিন সৈন্য পাঠানো হয়েছিল তার সাথে বেশি সৈন্য এবার মোতায়েন করা হয়েছে ওয়াশিংটন ডিসিতে এই অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে। এবং নিউ ইয়র্ক থেকেও এখানে প্রায় 2 শতাধিক চৌকুশ পুলিশ কর্মকর্তাদের নেওয়া হয়েছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ব্যবস্থা নিয়ে 10,000 লোকের ও অতিথির আমন্ত্রণে এবার অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন সহকর্মী SM সোলাইমান। পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের ভেতর দিয়ে এবার মেঘালয় যেতে ট্রানজিট চায় ভারত। প্রস্তাবটি বিবেচনায় রেখেছে ঢাকাও। পররাষ্ট্র সচিব বলছেন, এতে সার্বভৌমত্ব নিরাপত্তায় ঝুঁকি নেই, বরং দুদেশের আঞ্চলিক যোগাযোগ বাড়বে। তবে একে অর্থনৈতিক করিডোর হিসেবে ব্যবহারের পরামর্শ বিশ্লেষকদের। তারা বলছেন, শুধু এক পক্ষের পণ্য পরিবহনে বিষয়টি সীমিত থাকলে বাণিজ্যিক সুবিধা পাবে না বাংলাদেশ। আওতায় উত্তর পূর্বের রাজ্যে পণ্য পরিবহনে বাংলাদেশের বন্দর, ভূমি ও সড়ক ব্যবহার শুরু করেছে ভারত। চট্টগ্রাম ছাড়াও মংলা বন্দরে খালাসের পর 4টি সড়ক, রেল ও নৌপথে ভারতের পণ্য পরিবহনের কথা রয়েছে। গত জুলাইয়ে ভারত থেকে জাহাজ আসে চট্টগ্রাম বন্দরে। পরে সড়ক পথে কন্টেনারগুলো আখাউড়া, আগরতলা স্থলবন্দর হয়ে যায় ত্রিপুরা ও আসামে। এবার পশ্চিমবঙ্গ থেকে উত্তর পূর্বের আরেক রাজ্য মেঘালয় বাংলাদেশের ভেতর দিয়ে পণ্য আনা নেয়া করতে চায় দিল্লি। দুদেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল বৈঠকে এ নিয়ে আলোচনাও হয় ডিসেম্বরে। পররাষ্ট্র সচিব বলেছেন, এখন সে প্রস্তাবের নানা দিক খতিয়ে দেখছে ঢাকা। সবগুলো প্রস্তাবই আমরা উইথ ডিউ সিরিয়াসনেস আমরা কনসিডার করব বা বিবেচনা করব। সুতরাং সেই পুরনো ট্রানজিটের ইস্যুটাকে এনে আবার সেই ফিয়ার ফ্যাক্টর করাটা বোধ ঠিক হবে না। লেট দ্যাট হ্যাপেন। আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার যথেষ্ট সক্ষমতা আছে এবং আরও বাড়ছে। হাসিনা মোদির বৈঠকে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড হাইওয়েতে যুক্ত হওয়ার আগ্রহ জানায় বাংলাদেশ। সচিব জানিয়েছেন, আঞ্চলিক বাণিজ্য বাড়াতে প্রতিবেশী দেশের সঙ্গে যোগাযোগ আরও বাড়াতে চায় ঢাকা। পুরো অঞ্চল, সেটার যে কানেক্টিভিটি, এটার অনেকগুলো ডট আছে। এই ডটগুলোকে আমরা সবগুলাই আস্তে আস্তে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু সাউথ এশিয়া, তারপরে আমাদের নেপাল, ভুটান, তারপরে সাউথ ইস্ট এশিয়া, এইখানের এন্টায়ার কানেক্টিভিটিটা একসাথেই দেখার বিষয় আছে। সুতরাং আমরা হয়তো একটা একটা করে আগাইতে হবে। বিশ্বায়নের এ যুগে প্রতিবেশী দেশের সঙ্গে ট্রানজিটের মাধ্যমে যুক্ত হওয়ার উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। আমরা তো ভারতকে ট্রানজিট দিয়েছি, যেহেতু দিয়েছি ট্রানজিট, কাজে একটা রুট যদি বেড়ে যায় আমি তাতে তেমন কোনো সমস্যা দেখি না। আমি এই ধরনের যোগাযোগের সবসময় পক্ষপাতী। শুধুমাত্র ভারত এগুলো ব্যবহার করে তার পণ্য আদান প্রদান নয়, আমরাও যাতে পশ্চিম অঞ্চলেও পাঠাতে পারি এগুলোকে ব্যবহার করে, আবার পূর্বাঞ্চলীয় যেসব স্টেট আছে সেগুলোকেও আমরা এটার জন্য ব্যবহার করতে পারি। ফিজ, চার্জ, এইসব বড় বিনিয়োগ, সেটার অর্থায়ন, সেগুলো আমাদের চিন্তা করতে হবে ভারত সেখানে কি সাহায্য আমাদের দিতে পারে। কারণ বর্তমানে যে অবকাঠামো আছে সে অবকাঠামো দিয়ে তো আমরা এগুলো আসলে করতে পারবো না। আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগে চাই ট্রানজিট, আর ট্রানজিটের জন্য দরকার অবকাঠামোগত উন্নয়ন। গবেষকরা বলছেন, শক্তিশালী দেশ হিসেবে ভারত সর্বোচ্চ সুবিধা নিতে চাইবে। তবে ভৌগোলিক সুবিধা বাংলাদেশের কাছে থাকায় আর্থিক সুবিধার প্রশ্নে প্রয়োজন হবে কূটনৈতিক দক্ষতা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর আব্দুল কাদের মির্জার বক্তব্য এবং সাইদ খোকন ও তাপসের দ্বন্দ্বে বিব্রত আওয়ামী লীগ। এসব কর্মকাণ্ড নেতাকর্মীদের কাছে ভুল বার্তা দিচ্ছে বলে মত কেন্দ্রীয় নেতাদের। দায়িত্বশীল পদে থেকে সংযত হয়ে কথা বলার পরামর্শ তাদের। এছাড়া বিষয়গুলো দলের সর্বোচ্চ ফোরামে আলোচনার পর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন নেতারা। সুষ্ঠু নির্বাচন হলে আমাদের এমপিরা 10টা টোয়াই পাইতে নয়। নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, ভোট কারচুপির বিরুদ্ধে প্রতিবাদ করি। সম্প্রতি আওয়ামী লীগ ওবায়দুল কাদের নির্বাচন ও প্রশাসন নিয়ে তির্যক মন্তব্য করেন নোয়াখালীর বসুরহাট পৌরসভায় নৌকার মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। তার আরেক পরিচয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ভাই। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে দায়িত্ব পরিচালনায় অযোগ্য হিসেবে বিবেচিত হয়েছে। উম্মাদের মতো যদি প্রলাপ করে কি দায়িত্বশীল পদে থেকে জবাব দেওয়াটা মনে করি না যে সমীচীন হবে। আলোচনার জন্ম দিয়েছে ঢাকা দক্ষিণের সাবেক ও বর্তমান মেয়রের দ্বন্দ্ব।
বিষয়টি আদালত পর্যন্তও গড়িয়েছে। এসব ঘটনায় বিব্রত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। তাদের মতে দ্বিমত থাকতে পারে, তবে প্রকাশ্যে নয়, দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারত। এই সাংগঠনিক দায়িত্ব পালন করার সাথে সাথে তার বক্তব্য বিবৃতির বিষয়েও একটা সীমাবদ্ধতা থাকা উচিত, এবং সাংগঠনিকভাবে আমরা এটার বিচার বিশ্লেষণ করে নিশ্চয়ই এর একটা বিহিত ব্যবস্থা আমরা করব। কোথায় কি কথা বলতে হবে সেটা বুঝতে না পারে তো সেটার জন্য তো আমরা খুবই লজ্জিত এবং বিব্রত, এবং দলের নেতাকর্মীদের কাছেও একটা ভুল বার্তা যায় বলে আমি মনে করি। ব্যক্তিগত দ্বন্দ্বকে বড় আকার দিয়ে রাজনৈতিক ইস্যু না করার পরামর্শ আওয়ামী লীগ নেতাদের। এতে বিরোধী পক্ষ সুযোগ নেবে বলেও আশঙ্কা তাদের। যতদূর সম্ভব আলাপ আলোচনার মধ্যে এই ধরনের সমস্যাগুলি দূর করা উচিত। দলীয়ভাবে বিব্রত হবার কোনো কারণ না থাকলেও বিরোধী দল অনেক সময় এই ব্যাপারগুলিকে সুযোগ সন্ধানীভাবে ব্যবহার করার চেষ্টা করে। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, এসব ঘটনায় বোঝা যায় দলের ভেতর পারস্পরিক সৌজন্যবোধের অভাব রয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকার কথা, কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবেশ যে নেই সেটিরই একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে, বা পারস্পরিক যে আপনার বোঝাপড়ার যে একটা অভাব সেটা এখানে পরিষ্কার হয়েছে। ব্যক্তিগত দ্বন্দ্ব প্রকাশ্যে না এনে দলীয় ফোরামে সুরাহার তাগিদ বিশ্লেষকের। তবে সেজন্য প্রয়োজন দলীয় কাঠামো শক্তিশালী করা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ নয় বলে আবারও অভিযোগ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা। নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির বিরুদ্ধে কথা বললে প্রশাসনের লোকজনের চেহারা খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি বলেন, দলের সাধারণ সম্পাদক হওয়ায় ওবায়দুল কাদেরও অনেক সত্য কথা বলতে পারেন না। গত কয়েকদিন ধরেই আলোচনায় ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা। নির্বাচনী প্রচারণায় দল প্রশাসন সহ বিভিন্ন বিষয়ে রাখছেন বক্তব্য। বুধবার বিকেলে নির্বাচনী কর্মী সভায় বলেন, বড় ভাই ওবায়দুল কাদের দায়িত্বশীল পদে থাকায় অনেক সত্য বলতে পারেন না, তবে সত্য বচনে ভাইয়ের সমর্থন রয়েছে বলেও দাবি তার। উনি হয়তো বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি থাকার কারণে অনেক সত্য কথাও বলতে পারতেছে। উনি তো নীতি নৈতিকতা নিয়ে রাজনীতি করে, উনি আমার বিরুদ্ধে নাই। আমাকে এ ধরনের কোনো চাপ সৃষ্টি করে নাই, তুমি এটা বলতে পারবে না, এটা বলতে পারবে না। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা না চাইলে নিজের এই ধরনের বক্তব্য চাইলে যেতে পারতেন না বলে দাবি কাদের মির্জার। নোয়াখালী ও ফেনীতে অপরাজনীতি চলছে বলে অভিযোগ করেন তিনি। ওনার কাছে নিশ্চয় খবর আছে, উনি না চাইলে আমি কি, আমার পক্ষে কি সম্ভব না? আমার নেত্রী না চাইলে আমি এখানে প্রথম তো নৌকা প্রতীকে তো আমার নিয়ে যাই, নৌকা প্রতীক নিয়ে যাইব না। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের সমালোচনা করে ভোট চুরি ঠেকাতে নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর দেওয়ার রেকর্ড করতে যাচ্ছে সরকার। প্রথম দফায় চলতি মাসেই ৬৬,০০০ পরিবারকে বাসস্থান হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এবছরেই মুজিব বর্ষের উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাবে আরও ১ লাখ পরিবার। প্রকল্প পরিচালক জানিয়েছেন, আগামী বছরের মধ্যে ৯ লাখ গৃহহীনকে এই সুবিধা দিতে কাজ করছেন তারা। ১১ বছর আগে রাবেয়াকে ফেলে চলে যান স্বামী। মেয়ে শ্রাবন্তীকে নিয়ে বেঁচে থাকার লড়াইয়ে ৫০০ টাকা বেতনে নিতে হয় স্কুলের আয়ার চাকরি। পরের জমিতেই জীর্ণ ঘরেই থাকছে মা মেয়ে। ঝড় বৃষ্টি শীতের কষ্টে শ্রাবন্তীর প্রশ্ন, কেন তাদের এই দুরাবস্থা? এরকম ঘর কেন ভাঙ্গা শীত করে এসে আমি বলছি যে আমরা, তুমি বড় করে বিল্ডিং উঠাইতে পারো না, জায়গা কিনতে পারো না? হ্যাঁ, তুমি পড়ালেখা শিখলে আমি বিল্ডিংয়ে দেবো, জায়গাও কিনবো। কিন্তু এমনি ভিতরে আমি খুব কষ্ট পাইতাম। হঠাৎ করে একটা খুঁজে একটা জায়গা পেলাম, করলাম, তাই এখন আমার কাছে অনেক ভালো লাগে, অনেক সুখ লাগে। করোনার কারণে বাতিল হয়েছে মুজিব বর্ষের বর্ণাঢ্য আয়োজন, তবে বিত্তহীনদের জীবনে স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন হয়তো আমরা ঘটা করে করতে পারিনি, কিন্তু আমরা দেশের সেবা, মানুষের সেবা করেই সেটা আমরা উদযাপন করবার সিদ্ধান্ত নিয়েছি। আপনার বাড়ির পাশে যদি কেউ ভূমিহীন থাকে, গৃহহীন থাকে, নিঃস্ব থাকে, তাদের কথা জানাবেন, তাদেরকে আমরা
সরকারের পক্ষ থেকে বিনা পয়সা ঘর করে দেব। এর অংশ হিসেবেই জমি ঘর কিছুই নেই এমন প্রায় 3 লাখ পরিবারকে বাড়ি করে দিচ্ছে সরকার। পাশাপাশি জমি আছে তবে ঘর নেই এমন 6 লাখ পরিবার পাবে বাসস্থান। বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন এবং গৃহহীন থাকবে না এবং সেটি উনি মুজিব বর্ষের মধ্যে বাস্তবায়ন করতে চান। এটির মূল উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে উনি মনে করেন যে একটা মানুষ যখন একটা বাসায় থাকে সে এম্পাওয়ার্ড ফিল করে এবং নিজেকে নিঃস্ব মনে করবে না। যদি এই প্রকল্পটা বাস্তবায়ন হয় বাংলাদেশের দারিদ্র্য সীমা বলেন আরও দ্রুত নামবে এবং বাংলাদেশের দরিদ্র মানুষের সংখ্যা অদ্ভুতভাবে কমে যাবে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে কমিটি করে জেলা উপজেলা পর্যায়ে করা হয়েছে গৃহহীনদের তালিকা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় 2% জমির ওপর প্রথম পর্যায়ে 65,726টি বাড়ি নির্মাণে সরকারের খরচ হচ্ছে 1124 কোটি টাকা। বাড়ি প্রতি খরচ 1,71,000। প্রথম পর্যায়ে প্রায় 66,000 ঘর পাবে এবং মুজিব শতবর্ষে আরও 1 লাখ ঘর নির্মাণ হয়ে যাবে এবং পর্যায়ক্রমে বাকি 8.5 লাখ বা 9 লাখ ঘর নির্মাণ করা হবে। পৃথিবীতে সর্বপ্রথম এই রেকর্ড সৃষ্টি হচ্ছে এবার 2% খাস জমি উপকার যার ভূমিহীন গৃহহীন তাকে লিখে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঘরটিও মাননীয় প্রধানমন্ত্রী দিচ্ছেন বিনা পয়সায়, জমিটিও দিচ্ছেন বিনা পয়সায়। এটি সারা দুনিয়াতেই প্রথম। ইটের তৈরি একতলা টিন শেডের প্রতিটি ইউনিটে থাকছে 2টি থাকার কক্ষ, বাথরুম ও রান্নাঘর। ইট সিমেন্টে যে ঘর তৈরি হচ্ছে তা যেন শুধু ঘর নয়, একটি অসহায় পরিবারের শান্তির সৌধ নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধুর সারা জীবনের স্বপ্ন ছিল অসহায় মানুষ যেন শান্তির ঠিকানা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মুজিব বর্ষে সেই সব গৃহহীন অসহায় মানুষের জন্য নির্মিত হচ্ছে এই ঘরগুলি। খুব শিগগিরই এগুলি তাদের বুঝিয়ে দেওয়া হবে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাদারীপুর। দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে। এলপিজির দাম নির্ধারণে আজ শুরু 3 দিনের গণশুনানি। গ্যাস সিলিন্ডারের দামও বেঁধে দেওয়ার প্রস্তাব। কাউন্সেলিং করে স্বাভাবিক জীবনে ফেরানো হচ্ছে 9 জঙ্গিকে। আজ পরিবারের কাছে হস্তান্তর করবে র্যাব। চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকেলে গণভবনে অনুষ্ঠিত সভায় এই প্রার্থিতা চূড়ান্ত হয়। স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চতুর্থ ধাপে 56টি পৌরসভা নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম জমা দেন 3 শতাধিক মনোনয়ন প্রত্যাশী। দলীয় সভানেত্রীর জরিপের ফলাফল ও প্রার্থীদের যোগ্যতা জনপ্রিয়তা যাচাই করে দেওয়া হয় মনোনয়ন। মনোনয়নপ্রাপ্তরা দলের ধানমন্ডি কার্যালয় থেকে সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। তারাই পাবেন মেয়র পদে নৌকা প্রতীক। চতুর্থ ধাপের পৌর নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 19 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 26 জানুয়ারি। নির্বাচন হবে 14 ফেব্রুয়ারি। এর মধ্যে 31 পৌরসভা ইভিএমে এবং 25টিতে ব্যালটে ভোট গ্রহণ হবে। মোম, চক পাউডার, হাইড্রোস কারখানায় ব্যবহৃত রং মিশিয়ে তৈরি হতো চকলেট ললিপপ। বিএসটিআই এর অনুমোদন ছাড়াই চলছিল উৎপাদন। পুরান ঢাকার কামালবাগে বুধবার এমন একটি চকলেট কারখানায় অভিযান চালিয়েছে র্যাব, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। মামলা করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনে। কামালবাগে সোবেল লজেন্স ফ্যাক্টরি নামের কারখানাটিতে কয়েক বছর ধরে ক্ষতিকর উপাদান দিয়ে বানানো হচ্ছিল চকলেট ললিপপ। চকলেট যেন ভেঙে না যায় সেজন্য ব্যবহার করা হচ্ছিল মোম, আর শিশুদের কাছে আকর্ষণীয় করতে দেওয়া হতো কাপড়ে ব্যবহারের রং। এছাড়া চক পাউডার, হাইড্রোসও ব্যবহার করা হতো। র্যাব, বিএসটিআই ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালায় কারখানাটিতে। সেটার ফলে শিশুদের যে কোনো প্রাপ্তবয়স্ক হোক অপ্রাপ্তবয়স্ক হোক তার কার্যক্ষমতা, শক্তি ক্রমে হ্রাস পাবে। এটা খুবই ডেঞ্জারাস। মানে যে কোনো বাচ্চা, যে কোনো শিশু দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা করছে। প্রথমে সে কর্মচারী ছিল, অন্য জায়গাতে শিখে আসি, তারা এই ব্যবসা করতেছে। অভিযানে দেখা যায় সরকারি নিয়ম নীতির কোনো তোয়াক্কা করত না প্রতিষ্ঠানটি। 17 রকমের চকলেট বানিয়ে সারা দেশে বাজারজাত করত প্রতিষ্ঠানটি। বিভিন্ন মেলা ও বাস লঞ্চ টার্মিনালেও বিক্রি হতো এই কারখানার চকলেট।
প্যারাফিন হচ্ছে একটা কসমেটিক্স আইটেম, অর্থাৎ হেয়ার অয়েল তৈরিতে এটা ব্যবহার করা হয়। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন প্রকার ইন্ডাস্ট্রিয়াল কালার এবং ফ্লেভার পাওয়া গিয়েছে, যে ইন্ডাস্ট্রি, এবং আমরা সাইট্রিক অ্যাসিড পেয়েছি এবং আর একটা খুব ক্ষতিকর জিনিস পেয়েছি যেটা হচ্ছে হাইড্রোস। এই কারখানা সহ মোট 4টি কারখানায় চালানো হয় অভিযান। গ্রেপ্তার করা হয় 2 কারখানা মালিক সহ 5 জনকে। এই ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করা হয়। সিলগালা করে দেয়া হয় ওই 4টি কারখানা। আরফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম বেঁধে দিতে আজ থেকে 3 দিনের গণশুনানি করবে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। এলপিজির দাম কমাতে বিভিন্ন প্রকার সরকারি ফি ও করের পরিমাণ কমিয়ে আনা এবং পণ্য পরিবহনে ভর্তুকি দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বাজার প্রতিযোগিতা নিশ্চিতে গ্যাসের পাশাপাশি সিলিন্ডারের দামও বেঁধে দেওয়ার প্রস্তাব তাদের। মাত্র 6 বছরে 3 গুণ বেড়েছে এলপিজির ব্যবহার, কিন্তু নিত্য ব্যবহারের এই পণ্যটির নির্ধারিত কোনো দাম না থাকায় ভোক্তা পর্যায়ে অসন্তোষ দীর্ঘদিনের। তবে দেরিতে হলেও উচ্চ আদালতের চাপে খুচরা পর্যায়ে এলপিজির দাম বেঁধে দেওয়ার উদ্যোগ নিয়ন্ত্রক সংস্থা বিইআরসির। সরকার যদি একটু আমাদের গ্যাসটা রেটটা কম রাখে, সেক্ষেত্রে আমাদের গ্যাসটা আরও পাবলিক যারা আছে তারা একটু সুবিধাজনক পাবে। সিলিন্ডারের দাম বা গ্যাসের দাম কমে গেলে সবাই সুযোগ সুবিধা পাবে। উদ্যোক্তারা বলছেন, এলপিজি আমদানি নির্ভর ব্যবসা হওয়ায় বিশ্ববাজার পরিস্থিতি, পরিবহন ও বাজারজাতের খরচ সহ আমলে নিতে হবে নানা বিষয়। গত বছরে কিন্তু আমরা প্রত্যেকটা 12 কেজি সিলিন্ডারে একটা ট্যারিফ রেট নির্ধারণ করা ছিল সরকারের থেকে। 9 টাকা হারে আমরা ট্যারিফ রেট দিতাম, কিন্তু এই মুহূর্তে সরকার 5% বেঁধে দিয়েছে, যার ফলশ্রুতিতে প্রত্যেকটা সিলিন্ডারে প্রায় 40 থেকে 45 টাকা, মানে 40 থেকে 45 টাকার মতো ভ্যাট আমাদেরকে প্রদান করতে হচ্ছে সরকারকে। এখানে যে ডিউটি স্টেজে যেটা আসে সেটাকে ডিসকাউন্টেড করে দেওয়া, অথবা যে ট্রান্সপোর্ট খরচটা আছে এই 60 থেকে 70 টাকা একটা সিলিন্ডারে, এই টাকাটাকে গভর্নমেন্ট সাবসিডি দিতে পারে। এলপি গ্যাসের ব্যবসার বিনিয়োগের বড় অংশ খরচ হয় সিলিন্ডারে। এর নির্ধারিত দাম না থাকায় হুমকিতে পড়েছে বিভিন্ন ব্যাংকের কয়েক হাজার কোটি টাকার বিনিয়োগ। তাই শুনানির মাধ্যমে এ বিষয়েও সিদ্ধান্ত চান ব্যবসায়ীরা। গ্যাস প্রাইস যদি রিফিলটা সেট করে দেয়, সিলিন্ডার প্রাইসটা ওভাবে যদি সেট করে দেয়, সবগুলো কস্ট অফ ফ্যাক্টর ইনক্লুড করে, এবং সেখানে যদি কিছু একটা সুযোগ থাকে ভ্যাট, ট্যাক্স এগুলো যদি কমায় দেওয়ার, তাহলে জিনিসটা আমাদের জন্য ভালো হবে, আমরাও কম প্রাইসে জিনিসটা অ্যাফোর্ড করতে পারব। দেশে বর্তমানে এলপিজির বাজার বছরে 12 লাখ টন, আর বাজারে থাকা 26 কোম্পানির সিলিন্ডার প্রায় 3 কোটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পিকে হালদার সংশ্লিষ্টতায় গ্রেপ্তার অবন্তিকা বড়ালকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে তাকে এই আদেশ দেয় মহানগর দায়রা জজ আদালত। এর আগে বুধবার সকালে অবন্তিকাকে তার ধানমন্ডির বাসা থেকে আটক করে দুদকে নিয়ে আসা হয়। সকাল 10টায় রাজধানীর ধানমন্ডির নিজ ফ্ল্যাট থেকে পিকে হালদারের মামাতো বোন অবন্তিকাকে আটক করে দুদকে আনা হয়। এরপর ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয়। দুদক সূত্র জানায়, পিকে হালদারের মা লীলাবতীর ব্যাংক হিসেব থেকে 2 কিস্তিতে অবন্তিকার ব্যাংক হিসেবে 4 কোটি 65 লাখ টাকা আসে, আর লীলাবতীর ব্যাংক হিসেবে এই টাকা এসেছিল পিপলস লিজিং থেকে। এখানে আত্মসাতের সাথে অবন্তিকার সংশ্লিষ্টতা প্রমাণ হয় বলে দাবি করছে দুদক। রিলায়েন্স ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের মানব সম্পদ বিভাগে কাজ করতেন অবন্তিকা। পিকে হালদারের সঙ্গে আপনার সম্পর্কটা কি আসলে? এটা ওনারা ভালো বলতে পারবে। ধানমন্ডিতে অবন্তিকার 2900 স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আছে। এই ফ্ল্যাট কেনার টাকার উৎস খুঁজে পায়নি দুদক। অবৈধ সম্পদ সম্পর্কে আরও জানতে আদালতে আবেদন করে অবন্তিকাকে 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের আদেশ পায় দুদক। আমরা মনে করি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি পিকে হালদার সংক্রান্ত মানি লন্ডারিং এর মামলায় অবন্তিকা বড়ালকে যে আজকে ধরে আদালতে সোপর্দ করলো এবং দুদকের আবেদনে আদালত 3 দিনের রিমান্ড দিল, এটা আমি মনে করি এই মামলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর আগে 24 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল দুদক, কিন্তু দুদকের তলবে সেদিন কমিশনে আসেননি অবন্তিকা। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসনে 19 জানুয়ারি ঢাকায় বসছে ত্রিদেশীয় বৈঠক। চীনের উদ্যোগে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। লালমাটিয়ায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি জানান, 3 দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে এই আলোচনা হবে।
এ পর্যন্ত 8.5 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে দিয়েছে বাংলাদেশ। আর যাচাই বাছাই শেষে এর মধ্যে 42,000 জনের নামের তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বলেন, রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারের আন্তরিকতার অভাব রয়েছে, তবে এই প্রশ্নে বাংলাদেশ এখনও আশাবাদী। 92 সালে 2,53,000 রোহিঙ্গা ওরা জোর করে পাঠিয়ে দেয়, পরে 2,30,000 নিয়ে গেছে। সো তাদের ইতিহাস আছে নিয়ে যাওয়ার, সেই জন্য আমরা আশাবাদী। একদিন পরেই মাঘের শুরু। এই সময় যে ঠান্ডা পড়ার কথা তা এতদিন অনুভূত হয়নি। তবে আজ থেকে উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কয়েকদিনের মধ্যে সারা দেশে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জানুয়ারি দেশের সবচেয়ে শীতল মাস, কিন্তু গত 1.5 সপ্তাহ উষ্ণ পশ্চিমা লঘুচাপ বয়ে যাওয়ায় ততটা শীত অনুভূত হয়নি। লঘুচাপটি সরে যাওয়ায় হিমেল হাওয়ার সাথে কমতে শুরু করেছে তাপমাত্রা। এরই মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বইছে রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রামের ওপর দিয়ে। হঠাৎ করে আজকে সারাদিনই রোদের দেখা নেই এবং মানুষজন কেউই বাইরে থাকছে না, শহর ফাঁকা হয়ে গেছে মোটামুটি। আমরা শীতে বাইরে থাকতে পারছি না, বাড়িতে যাচ্ছি, আমরা খুব কষ্টে আছি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী কয়েকদিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিও হতে পারে। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যাবে, যেটা আগামী 2-3 দিন অব্যাহত থাকবে। আর দেশে একটা মৃদু থেকে মাঝারি একটা শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা আগামী 2-3 দিন অব্যাহত থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে যে বাতাসটা আসতেছে, এই বাতাসে জলীয় বাষ্প অত্যাধিক জন্য দিনের তাপমাত্রাও কমে যাবে এবং কোথাও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। আবহাওয়াবিদরা জানান, শীতের তীব্রতা বাড়বে উত্তর পশ্চিমের যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মেহেরপুর অঞ্চলেও। তাপমাত্রা 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, 8 থেকে 6-এর মধ্যে হলে মাঝারি এবং 6-এর নিচে নামলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রাম সিটি নির্বাচন যত এগিয়ে আসছে, নিরাপত্তা নিয়ে ততই উদ্বেগ বাড়ছে নগরবাসীর। মঙ্গলবার রাতে মোগলটুলিতে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে 1 জন নিহতের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো নগরে। তবে পুলিশ বলছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। চট্টগ্রাম সিটি নির্বাচনে 54 ওয়ার্ডের 48টিতে বিদ্রোহীদের আগুনে পুড়ছে আওয়ামী লীগের প্রার্থীরা। একই সমস্যায় 6টি ওয়ার্ডে বিএনপির প্রার্থীরাও বেকায়দায়। এর বাইরে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্য, পাল্টাপাল্টি ধাওয়া, এমনকি সংঘর্ষও জড়িয়ে পড়ছেন কর্মী সমর্থকরা। প্রার্থীদের মুখোমুখি অবস্থানে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে ভোটারদের মনে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, সুষ্ঠু ভোটের আশাও তত ক্ষীণ হচ্ছে তাদের কাছে। নিয়ম শৃঙ্খলা মতো যাতে ভোটাররা ভোট দিতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করি। আবার সুস্থভাবে, সুন্দরভাবে, কোনো পক্ষে যাতে মারামারি না হয়, ভালোভাবে নির্বাচন হোক, আমরা এটা চাই। আমরা চাই ভোটের মাধ্যমে একজন ভালো মানুষ আসুক। নির্বাচনের মাঠ উত্তপ্ত হওয়ায় স্বতন্ত্র ও অন্য দলের প্রার্থীদের অনেকেই প্রচার চালাচ্ছেন সীমিতভাবে। আর নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। দল সমর্থন দিয়েছে, কিছু কিছু বিদ্রোহীর সাথে যোগসাজশপূর্ণ মানুষগুলো সেই অনুষ্ঠানগুলি অংশগ্রহণ করছে। সেখানে তারা ইন্টেনশনালি বা ব্যক্তিগত পছন্দের জায়গা থেকে আমার সাথে কেন কাজ করছে, তাদের সাথে একটা দূরত্বের মধ্যে কাজ করছে। আমি রাস্তায় দেখে আমার প্রস্তাব ছেড়ে ফেলছে, আমি ধরে নিয়ে এটা একটা সমস্যা হয়েছে, আমি বিকল্প সমাধান খুঁজি। অভিযোগের মানুষ আমি সেবা করি। বিশৃঙ্খলা ঠেকাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। আমরা সকল প্রার্থীকে বা সবাইকে এই বার্তাটি দিতে চাই যে আগামীতে কখনোই এ ধরনের কোনো অপরাধ করে বা কোনো সহিংস ঘটনা করে কেউ পার পেতে পারবে না। মঙ্গলবার মোগলটুলিতে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে মারা যায় 1 জন। এর আগে প্রথম দফায় আওয়ামী লীগ সমর্থিত ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘাতে 1 জন মারা যায় হালিশহরে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে 2 কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে লিয়াকত হোসেন বল্টু নামের 1 জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত 8টার দিকে শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকায় কাউন্সিলর প্রার্থী শওকত হোসেন ও আলমগীর হোসেন খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু সহ 2 জন আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসক বল্টুকে মৃত ঘোষণা করেন। এদিকে রাজশাহীর বাঘা পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী শহীদুজ্জামান শহীদের উপর বিদ্রোহী প্রার্থী মুক্তার আলী সমর্থকদের হামলা হয়েছে। এ সময় আহত হয় বেশ কয়েকজন। প্রায় 13 বছর ধরে অবহেলায় পড়ে আছে বগুড়া পৌরসভার বর্ধিত অংশ। কর পরিশোধের পরও নাগরিক সুবিধা পাচ্ছে না বর্ধিত 9 ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি। আসন্ন পৌর নির্বাচনে তাই এই বর্ধিত অংশের গুরুত্ব অনেক বেশি। এছাড়া যানজট, ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থা ইস্যু বড় নির্ণায়ক হবে। 1876 সালে প্রতিষ্ঠার পর 2007 সালে সর্বশেষ আয়তন বাড়ে বগুড়া পৌরসভার। 15 বর্গ কিলোমিটার থেকে বেড়ে আয়তন হয় প্রায় 70 বর্গ কিলোমিটার। ওয়ার্ডের সংখ্যাও 12 থেকে বেড়ে দাঁড়িয়েছে 21টিতে। তবে 13 বছর পরেও বর্ধিত এই অংশের বাসিন্দাদের নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। সরকারি প্রকল্পের আওতায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলেও সবচেয়ে বেশি অবহেলিত রাস্তাঘাট। পৌরসভার 1000 কিলোমিটার সড়কের মধ্যে অর্ধেকই কাঁচা রাস্তা, যেগুলো চলাচলের অযোগ্য। বর্ষায় ভোগান্তি বাড়ে সবচেয়ে বেশি। ফুটপাত দখল হয়ে আছে, এটা আমাদের তো চলাচলে তো খুবই অসুবিধা। মেয়র যিনি হন না কেন, তাদের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে তারা যেন এই যানজট নিয়ে কাজ করে। এবার বগুড়া পৌরসভার নির্বাচনে পৌর এলাকার বর্ধিত অংশের উন্নয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে যানজট, ফুটপাত দখলমুক্ত করা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। মেয়র যে দলেরই হন না কেন, এইসব ভোগান্তির সমাধান চান সবাই। আমরা পৌর কর ঠিকই দিচ্ছি, অথচ আমাদের এই পৌরসভার কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। আমাদের পৌরসভার মধ্যে পড়ার পর থেকে আমাদের সেই রকম কোনো সুবিধা দিচ্ছে না। চাহিদা মতো উন্নয়ন না হওয়ার পেছনে বাজেটের ঘাটতির দায় দিলেন বর্তমান মেয়র। বর্ধিত যে 9টি ওয়ার্ড, যেটা 54 বর্গ কিলো এরিয়া, সেখানে কয়েক হাজার কোটি টাকার দরকার উন্নয়নের জন্য। তারপরেও আমরা আমাদের সাধ্যমতো ব্রিক সোলিং এবং গাইড ওয়াল এটা দিয়ে মোটামুটি মানুষের কাদা বন্ধ করতে পেরেছি। বগুড়া পৌরসভার মোট জনসংখ্যা 5,76,000, যার প্রায় অর্ধেকই ভোটার। আসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বিটকয়েন বা ভার্চুয়াল মুদ্রা লেনদেনকারী চক্রের মূল হোতা রায়হান হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে গাজীপুরের শফিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাজধানীর কুর্মিটোলার র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, নিষিদ্ধ বিটকয়েন ক্রয় বিক্রয় করে বিদেশে অর্থ পাচার হচ্ছে এমন তথ্যে তদন্ত শুরু করে র্যাব। লেনদেন ও প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড রায়হানের সন্ধান পেলে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, রায়হানের নামে ব্যাংকসহ 250 অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে $35,000 হাতিয়ে নিয়েছে। এছাড়াও 19টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, 22টি সিম কার্ডও উদ্ধার করা হয়েছে। র্যাব বলছে, রায়হান পাকিস্তান, রাশিয়া, নাইজেরিয়া সহ 23টি দেশে বিটকয়েন বাণিজ্য করত। ইললিগ্যাল আর্মস, ড্রাগ, এমনকি যে কোনো যন্ত্রাংশ থেকে, গাড়ি থেকে শুরু করে, গার্মেন্টস থেকে শুরু করে যে কোনো ব্যবসায়ী অনেক অপ্রদর্শিত ব্যবসা হয়ে থাকে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। সুতরাং ওই সমস্ত ক্ষেত্রেই তারা এটা ব্যবহার করে। স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে 9 জঙ্গিকে। 4 মাস ধরে কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের উগ্রবাদ থেকে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার। আজ রাজধানীর কুর্মিটোলা র্যাব সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, তাদের মধ্যে প্রকৌশলী, চিকিৎসক, স্বামী স্ত্রী সহ আছে নব্য ও পুরাতন জেএমবির সদস্যরা। প্রথমবারের মতো জঙ্গিদের স্বাভাবিক জীবনে ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য গঠন করেছে জঙ্গি পুনর্বাসন কাউন্সিল। এই ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানায় র্যাব। দেখা যায় তারা ক্রিমিনাল অফেন্সে এখনো জড়িত হয়নি, শুধুমাত্র মতাদর্শগতভাবে তারা জঙ্গিবাদ গ্রহণ করেছে। তাদেরকে রিহেবিলিটেট করা, তারা যেন অন্য জঙ্গিবাদের সংস্পর্শে গিয়ে তারা আরও বেশি রেডিক্যালাইজ না হয়। রাজধানী কলাবাগানে ও লেভেলের শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার ন্যায় বিচার পেতে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ওই কিশোরীর বাবা মা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে মহিলা পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিও জানান তারা। এমন ঘটনা যেন আর কোনো পরিবারে না ঘটে, সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন মেয়েটির বাবা।
এ সময় গ্রেপ্তার দিহানের অন্য 3 বন্ধুকে আসামি না করায় ক্ষোভ জানান তিনি। মেয়েকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার না ছড়াতে সবার প্রতি আবারও অনুরোধ জানান তারা। আমাদের কথা মতো মামলাটাকে ওইভাবে প্রাধান্য দেওয়া হয়নি। আমরা 4 জনের নামেই মামলাটি করতে চেয়েছিলাম, অপহরণের মামলা। সংঘবদ্ধভাবে ধর্ষণ করে তাকে বিকৃতভাবে ধর্ষণ করে তাকে যেভাবে হত্যা করা হয়েছে সেইটা দ্রুত বিচার চাই। সঠিকভাবে সুন্দরভাবে যেটা সত্য ঠিক সেটাই তুলে ধরে এবং সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে এটা সঠিকভাবে বিচার হোক, এটাই আমি। গুলশানের সংযুক্ত আরব আমিরাতে দূতাবাসের ভিসা সেন্টারে বিস্ফোরণে 1 জন নিহতের ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও 8 জন। আহতরা সবাই শঙ্কামুক্ত বলে জানা গেছে। এসি মেরামতের সময় এই বিস্ফোরণ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। কয়েকদিন আগে গুলশান 2 নম্বরে এমপোরি ফিনান্সিয়াল সেন্টারের নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারের এসিতে সমস্যা দেখা দেয়। 14 তলা ভবনটির ছাদে মঙ্গলবার থেকে এসি সিলিন্ডার মেরামত করছিলেন 3 টেকনিশিয়ান। বুধবার দুপুরে লিক হওয়া সিলিন্ডারটি মেরামত করতে গিয়েই ঘটে বিস্ফোরণ। এত বিকট শব্দ প্লাস পুরা বিল্ডিংটা মনে কাই পড়লো এইরকমের। তো লাস্ট অবস্থা আমরা সবাই মোটামুটি দৌড়ে যে জানতে পারছি চলে আসছি। কিছুক্ষণ পরে সব লোকজন বেরোনো শুরু করছে। তারপর দেখি এখানে আগুন লাগছে, উপরে আগুন লাগছে ধোঁয়া, তারপর ফায়ার সার্ভিসে গাড়ি আসছে। ঘটনাস্থলেই মারা যান টেকনিশিয়ান আজিজুল মুন্সি। আহত হন বাকি 2 জন। ছাদের এসির আউটবক্সের পাইপ সংযুক্ত ছিল ভবনটির নিচতলায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টারের এসির সাথে। ফলে সেখানেও ঘটে বিস্ফোরণ। আহত হন 6 জন। সাথে সাথেই ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস। কোনো একটা যান্ত্রিক ত্রুটি বা কোনো মেরামত সংক্রান্ত কাজ হয়তো হতে পারে, যেহেতু এখানে বড় ধরনের কোনো অগ্নিকাণ্ড ঘটে নাই, বিস্ফোরণের মতন হয়েছে। আর এটা একটা সেন্ট্রাল এসির লাইন, তো যেহেতু ওনাদের এই নিচে সিলিংও এরকম হয়েছে এবং উপরে ওনাদের যে আউটবক্সটা ওইটাও ক্ষতিগ্রস্ত হয়েছে, তো এটা আরও তদন্ত করে বিস্তারিত আরও বলা যাবে। সেখান থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। এছাড়া পরিদর্শন করেছে বোম ডিসপোজাল ইউনিট। কোনো ওয়েল্ডিংয়ের কাজ করে এটা রিপেয়ার করা এই ধরনের কোনো একটা পদক্ষেপ নিচ্ছিল এবং এর এক পর্যায়ে এখানে প্রচণ্ডভাবে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের কারণে যেহেতু ওই আউটডোর এবং ইনডোর এটা হচ্ছে একটা চ্যানেলাইজ করা এবং ওখানে বিস্ফোরণ এখানে এসে নিচে এটা আঁচ লাগে এবং এই আঁচের কারণে কিন্তু নিচে এই ধরনের বিস্ফোরণ হয়। এ ঘটনায় কারো অবহেলা প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঝিনাইদহে শৈলকুপায় ট্রাক নসিমনের সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। সন্ধ্যা 6:30টার দিকে উপজেলার মদনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। তারা সবাই ঝিনাইদহ সদরের কলমনখালী এলাকার বাসিন্দা। কুষ্টিয়ার পূর্ব আবদালপুরে একটি বাড়ির নির্মাণ কাজ শেষে নসিমনযোগে ঝিনাইদহের কলমনখালীতে যাচ্ছিল 10 নির্মাণ শ্রমিক। তাদের বহনকারী নসিমনের পেছনেই বাধা ছিল তাদের ঢালাই মেশিনটি। সন্ধ্যা 6:30টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের মদনডাঙ্গা এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা সেনা কল্যাণ সংস্থার সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে নসিমনটির সংঘর্ষ হয়। এতে ঢালাই মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান 6 জন, আহত হন 4 জন। আর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। আমি গাড়ি না এসে দেখলাম যে 6টা লাশ পড়ে আছে, কিন্তু তাদের কোনো অস্তিত্বই নেই, সব সিটে পিটে। মূলত এই অ্যাক্সিডেন্টটা রাস্তার অবহেলা, রাস্তা মানে ব্যবহারের অনুপযোগী হওয়ার কারণে অ্যাক্সিডেন্টটা হয়েছে বলে আমি মনে করি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ঘটনার পরপরই ট্রাক চালক ও সহকারী পালিয়ে যায়। খারাপ রাস্তা আর ট্রাকের অনিয়ন্ত্রিত গতির কারণে এ দুর্ঘটনা বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। ঘটনার পরপর পুলিশ 7 জন নিহতের কথা জানালেও ঘটনাস্থল থেকে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়। গতিবেগ খুব বেশি ছিল, যার দরুন যে ট্রাকটা এর থেকে ঝিনাইদহ থেকে কুষ্টিয়ামুখী ছিল এবং শেখপাড়া বাজার থেকে যে নসিমুনটা ঝিনাইদহমুখী ছিল তারা সামনে সংঘর্ষ হয়। হতাহতরা সবাই ঝিনাইদহের কলমনখালী এলাকার বাসিন্দা, পেশায় নির্মাণ শ্রমিক। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
যারা মারা গেছে আমি পরিচয় যেটুকু শুনেছি তারা হচ্ছে ঝিনাইদহ সদরের এবং হরিণাকুণ্ড উপজেলার, এটুকু শুনেছি আমি। কাগজে কলমে এখনো অথেন্টিক তথ্য আমরা জানি না। দুর্ঘটনার পর ঝিনাইদহ কুষ্টিয়া সড়কে প্রায় 2 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রচার প্রচারণায় জমজমাট দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন। লিফলেট হাতে ভোটারদের কাছে যাচ্ছে প্রার্থীরা। সাভারের নির্বাচনী এলাকা ছেয়ে গেছে পোস্টারে। আর এসব উপকরণ তৈরিতে ব্যস্ততা বেড়েছে ছাপাখানাতে। পৌরসভা নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ নির্বাচনী এলাকায়। পাড়া মহল্লার অলিগলি ছেয়ে গেছে পোস্টার, ব্যানার, ফেস্টুনে। এসব উপকরণ তৈরিতে এখন ব্যস্ততা বেড়েছে সাভারের ছাপাখানা শ্রমিকদের। বছরের শেষ দিকে ক্যালেন্ডার, ডায়েরি সহ পাঠ্যপুস্তক ছাপানোর কাজে এমনিতেই ব্যস্ত থাকে কারখানাগুলো। তার উপর নির্বাচনের কারণে কাজের চাপ বেড়ে গেছে। বছরে একটু কাজ কাম একটু বেশি, নির্বাচনের জন্য একটু কাজ কামের চাপ যাচ্ছে। করোনার সময় কাজ ছিলই না, এখন হঠাৎ করে নির্বাচন আসার পর এত চাপ বেড়ে গেছে যে আমাদের ডিউটি তো 8টা থেকে রাত 9টা পর্যন্ত, এখন সারা রাত করেও কাজ শেষ করা যাইতেছে না। করোনার কারণে দীর্ঘ সময় কারখানা বন্ধ থাকায় লোকসান হয়েছে মালিকদের। এখন সেই ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নেওয়ার আশা তাদের। নির্বাচনী যে এই প্রিন্টিং এর যে কাজগুলো, এই বাবদ মনে করেন আমাদের প্রায় 1 থেকে 1.5 কোটি টাকা একটা লেনদেন হয়েছে। সাভার পৌর নির্বাচনের পোস্টার, লিফলেট ছাপার কারণে আমরা হয়তো কিছুটা ঘাটতি পোষায় ওঠার সম্ভাবনা আছে আর কি কিছুটা। নির্বাচন উপকরণ তৈরির ক্ষেত্রে ছাপাখানাগুলোতে বিশেষ নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচন কমিশনের যে আচরণ বিধি আছে, এখানে যে মাপটা রয়েছে নির্ধারিত 60 বাই 45 সেন্টিমিটার, এটা যদি মেনটেন করেন ছাপাখানার যারা আছেন, নির্বাচনী পোস্টার বিশেষ করে সাদা কালো হবে আর এই সাইজটা মেনটেন হবে, নিচে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম এবং সংখ্যা, এটা মেনটেন করলেই আমাদের আর ওদিক দিয়ে আচরণ ব্যক্তিগত দিক দিয়ে কোনো সমস্যা নেই। সাভার উপজেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 70টি ছাপাখানা রয়েছে। দীর্ঘদিন পর এসব কারখানায় ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর আইন মানছে না কাস্টম হাউসগুলোই। মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি দেওয়া চালানে 2 থেকে 4 গুণ জরিমানার বিধান থাকলেও করা হচ্ছে অনেক কম। সম্প্রতি এ বিষয়ে এনবিআরকে প্রতিবেদন পাঠিয়েছে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা। এরপর জরিমানার তথ্য চেয়ে 3 দফা কাস্টম হাউসগুলোকে চিঠি দেয় এনবিআর, কিন্তু বেশিরভাগ কমিশনার তথ্য দেননি, তাই ব্যবস্থাও নিতে পারেনি এনবিআর। আমদানি পর্যায়ে শুল্ক ফাঁকি বন্ধ করে রাজস্ব আয় বাড়াতে চলতি অর্থ বছর বাজেটে কাস্টম আইন সংশোধন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এতে জরিমানার পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন 2 ও সর্বোচ্চ 4 গুণ করা হয়। তবে কাস্টম হাউসগুলো এই আইন মানছে না, এমন তথ্য এনবিআরকে জানায় একটি গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জরিমানার তথ্য চেয়ে 1 ডিসেম্বর কাস্টম হাউস কমিশনারদের চিঠি দেয় এনবিআর। সাড়া না পাওয়ায় এরপর আরও 2 দফা চিঠি দেয়া হয়। সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকেও কমিশনারদের তথ্য দিতে তাগিদ দেন বোর্ড কর্মকর্তারা। বিষয়টি স্বীকার করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মুনিম, তবে তিনি আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। এনবিআরের সাবেক কমিশনাররা বলছেন তথ্য দিতে সময় ক্ষেপণ করছেন কাস্টমস কর্মকর্তারা। অ্যাডজুডিকেশন রেজিস্টার একটা মেনটেন করার কথা, সেখানে সকল অ্যাডজুডিকেশনের তথ্য থাকবে। সেটি যদি তারা মেনটেন না করে থাকেন তাহলে তাদের তথ্য দিতে সময় লাগার কথা। পরিচয় প্রকাশ না করার শর্তে এনবিআর কর্মকর্তারা জানান তথ্য পাঠালে বিপাকে পড়বেন কয়েকজন কমিশনার। তাদের অভিযোগ কোনো কমিশনার জরিমানা বাড়িয়ে দেখানোর চেষ্টা করছেন। একদিকে সরকার উপযুক্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছেন, দ্বিতীয়ত এর ফলে আমদানিকৃত পণ্য দেশীয় বাজারে এসে দেশীয় শিল্প বা দেশে উৎপাদিত পণ্যের বাজারকে ক্ষতিগ্রস্ত করছেন, এবং তৃতীয়ত হলো এর ফলে ব্যাপকভাবে দুর্নীতি বাড়ছে। অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসাজশ করে অসাধু কর্মকর্তা কর্মচারীদের একাংশ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। চাওয়া সত্ত্বেও রিপোর্ট দেওয়া হচ্ছে না, এটি বললেই যথেষ্ট নয়, কাজেই তাদেরকে অবশ্যই জবাবদিহিতার আনতে হবে। জানা গেছে এনবিআর এর নির্দেশনা অনুযায়ী প্রথম দফায় তথ্য দেয় বেনাপোল কাস্টম হাউস। তাদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে দেখা যায় কোনো ক্ষেত্রে তারাও কম জরিমানা করেছে, আর সর্বশেষ তথ্য দিয়েছে কমলাপুর আইসিডি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
দেশে করোনা রোগের প্রাদুর্ভাবের শুরুতে বিতর্কিত রিজেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া সরকারি সরঞ্জাম ফেরত আনা হলো 7 মাস পর। প্রায় 2 কোটি টাকার এসব সরঞ্জাম বুধবার বুঝে পেয়েছে কেন্দ্রীয় ওষুধাগার সিএমএসডি। সত্যতা নিশ্চিত করে পরিচালক আবু হেনা মোর্শেদ জামান জানান, এ মাসের মধ্যে এসব যন্ত্রপাতি সরকারি কোভিড হাসপাতালে ব্যবহারের জন্য প্রস্তুতি চলছে। স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র বলছে, গেল জুনে সরকারি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য কেনা 2টি করে ডায়ালাইসিস বেড, আইসিইউ ভেন্টিলেটর, একটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট সহ অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম অনেকটা প্রভাব খাটিয়ে নিয়ে যান রিজেন্ট হাসপাতালের মালিক বহুল আলোচিত শাহেদ। ভুয়া করোনা পরীক্ষার দায়ে অভিযুক্ত এই প্রতিষ্ঠানে এসব সরঞ্জাম যায় সিএমএসডির সাবেক পরিচালক সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের 3 ঊর্ধ্বতন কর্মকর্তার মৌখিক নির্দেশে। পরে বর্তমান পরিচালক এসে এসব সরঞ্জাম উদ্ধারের উদ্যোগ নেন, যার ধারাবাহিকতায় প্রায় 7.5 মাসের চেষ্টায় এসব সরঞ্জাম 2 দিন আগে উদ্ধার করে র্যাব। বর্তমানে র্যাবের হেফাজতে থাকা রিজেন্টের 2টি শাখায় এসব সরঞ্জাম পাওয়া যায়নি। উদ্ধার করা হয়েছে তাদের গুদাম থেকে। কিন্তু প্রতিষ্ঠানে এগুলো পাওয়া যায়নি এবং একটা অবস্থায় এমনও ছিল যে মানে এগুলোর সন্ধান পাওয়া মুশকিল হচ্ছিল। কিন্তু আমরা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাবো যে তারা আমাদের সাথে সহযোগিতা করে তাদের অভিযান অব্যাহত রেখেছেন এবং সম্প্রতি তারা এটি উদ্ধার করেছেন এবং এটি আমাদের বুঝিয়ে দিয়েছেন। বিশ্বে করোনা একদিনের রেকর্ড 16,288 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু 19,86,000 ছাড়ালো। বিশ্বে একদিনে নতুন শনাক্ত হয়েছে 7,42,000-এর বেশি রোগী। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 9,27 লাখ। 24 ঘন্টায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। নতুন 4,098 জনের মৃত্যু নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 3,93,000 ছাড়িয়েছে। একদিনে সেখানে শনাক্ত হয়েছে 2,36,000 রোগী। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত 2,36 লাখের বেশি। যুক্তরাজ্যেও একদিনে রেকর্ড 1,564 জনের মৃত্যু হয়েছে। সেখানে করোনার নতুন ধরন শনাক্তের পর এটি একদিনে সর্বোচ্চ মৃত্যু। এছাড়াও মেক্সিকোতে 1,314, ব্রাজিলে 1,283, জার্মানিতে 1,201, ইটালিতে 507 জনের মৃত্যু হয়েছে। ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে 10ম ও দ্বাদশ শ্রেণীর জন্য স্কুল খুলে দেওয়া হবে। নেইমার ইকার্দির নৈপুণ্যে ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতল পিএসজি। মার্সেইকে 2-1 গোলে হারিয়ে 10ম ট্রফি জয় লা পারিসিয়ানদের। এদিকে স্প্যানিশ সুপার কাপে ট্রাইবেকারে সোসিয়েদাদকে 3-2 ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে বার্সেলোনা। আর কোপা ইতালিয়ায় 5 গোলের রোমাঞ্চকর ম্যাচে জেনোয়ার বিপক্ষে জিতে শেষ 8 ইউভেন্টাস। ঘরের মাঠে পিএসজি বল দখলে আধিপত্য দেখালেও মার্সের রক্ষণ দেয়াল ভাঙতে পারছিল না। বিরতিতে যাওয়ার 6 মিনিট আগে ইকার্দির গোলে এগিয়ে যায় লা পারিসিয়ানরা। দ্বিতীয়ার্ধে বদলি হিসাবে মাঠে নামেন চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার। তার সফল স্পট কিকেই বাড়ে ব্যবধান। রোমাঞ্চ ছড়ায় ম্যাচ শেষের আগ মুহূর্তে। মার্সের দিমিত্রি পায়েত 1 গোল শোধ দিলে জমে ওঠে লড়াই। তবে শেষ পর্যন্ত নাটকীয়তা ছাড়াই শিরোপা উৎসব করে পিএসজি। ফোর্ডেনের একমাত্র গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচ এগিয়ে থেকেও ফুলহ্যামের সাথে 1-1 গোলে ড্র করেছে টটেনহ্যাম। ইতিহাদ স্টেডিয়ামে পারফরম্যান্স আশানুরূপ ছিল না ম্যানচেস্টার সিটির, তবে কাঙ্ক্ষিত জয় ঠিকই তুলে নিয়েছে সিটিজেনরা। জয়ের নায়ক ফিল ফোর্ডেন। ব্রাইটনকে হারিয়ে পয়েন্ট টেবিলে 3-এ উঠে এল গার্দিওলার দল। লিগে দলটির এটি টানা 4র্থ ও সব প্রতিযোগিতা মিলে টানা 7ম জয়। আরেক ম্যাচে হ্যারি কেইনের গোলে এগিয়ে গেলেও শেষ দিকে ফুলহ্যাম গোল শোধ করলে জয়বঞ্চিত হয় টটেনহ্যাম। পুলিশ এফসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগ মিশন শুরু করেছে আবাহনী। নিষেধাজ্ঞা আর চোট সমস্যায় কিছুটা দুশ্চিন্তা আছে আকাশী নীল শিবিরে। তবে এসব নিয়ে না ভেবে জয়ে চোখ কোচ মারিও লেমোসের। অন্যদিকে নতুন কোচ পাকির আলীর অধীনে ভালো শুরুর প্রত্যাশা পুলিশ এফসির। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। বসুন্ধরা কিংসের উত্থানে শ্রেষ্ঠত্ব হারিয়েছে আবাহনী। পুনরুদ্ধারের চেষ্টায় ফেডারেশন কাপে ব্যর্থ আকাশী নীল, তাতে প্রিমিয়ার লিগ মিশনের আগে ব্যাকফুটে লেমোসের দল। লিগের প্রথম বাধা পুলিশ এফসি। বাদশা সোহেলের নিষেধাজ্ঞা আর রায়হানের চোটে তৈরি হয়েছে শূন্যতা। তবে 4 ফুটবলারের করোনা নেগেটিভের খবরে মিলেছে স্বস্তি। দলীয় সমন্বয়ে গুরুত্ব দিয়ে ভালো শুরুর প্রত্যাশা কোচের। ফেডারেশন কাপের পারফরম্যান্স অবশ্যই হতাশা, তবে ব্যর্থতা ধরে রেখে বসে থাকার সুযোগ নেই। এখন ভাবনায় শুধুই প্রিমিয়ার লিগ। আশা করছি জয় দিয়ে মৌসুম শুরু হবে। তবে পুলিশকে ছোট করে দেখছি না, কারণ ওদেরও বেশ কিছু ভালো ফুটবলার আছে। প্রিমিয়ার লিগে অভিষেক করোনা ধাক্কায় পূর্ণতা পায়নি।
এবারে নতুন উদ্যমে শুরু করতে চায় পুলিশ এফসি। সাইপ্রাসের ভিতরোভিচকে ছেড়ে শ্রীলঙ্কান কোচ পাকির আলীকে এনেছে ক্লাবটি। ঢাকার ফুটবলে এই পরিচিত মুখের অধীনে ভালো কিছুর আশা ম্যানেজমেন্টের। এবার আমরা নতুন উদ্যমে আমরা এবার লিগ শুরু করব। পাকির আলী নিজেও বেশ আগ্রহ নিয়ে আমাদের টিমের কোচের দায়িত্ব নিয়েছে এবং আমরাও দেখছি যে খেলোয়াড়দের সাথে তার যে সম্পর্ক, টিমের অফিসিয়াল, কোচ এবং খেলোয়াড় সবার বোঝাপড়াটা এবং সমন্বয়টা খুব ভালো। আগের দুই মুখোমুখিতে আবাহনীর কাছে হেরেছে পুলিশ এফসি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।